বন্দ্যোপাধ্যায় তিনি সুপ্রিম কোর্টে প্রথমবার সওয়াল করলেন। এসআইআর সংক্রান্ত মামলায় তিনি অ্যাপিয়ার হলেন সুপ্রিম কোর্টে। আইনজীবীর ডিগ্রি থাকা মমতা বন্দ্যোপাধ্যায় অতীতেও বিভিন্ন সময় সওয়াল করেছেন। সংখ্যাটা খুব বেশি না হলেও বেশ কয়েকবার তিনি কলকাতায়, কখনো ব্যাংশাল কোর্ট বা অন্যান্য কোর্টে তিনি সওয়াল করেছেন। এরকমই একদিনের গল্প বলবো আপনাদের। 1993 সালে 21শে জুলাইয়ের ঘটনার পরিপ্রেক্ষিতে তৎকালীন সরকার বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা করে। সেই মামলা যখন চলছিল এরকমই সময় 1996 সালের 9 জুলাই, সেদিনও ছিল ব্যাংশাল কোর্টে সেই 47 জন অভিযুক্তর বিরুদ্ধে মামলার ডেট। সেই শুনানিতে যখন এই মামলার সঙ্গে যুক্ত আইনজীবী অলোক কুমার দাস তিনি প্রস্তুতি নিচ্ছেন, মামলাটা লড়বেন বলে কক্ষে যাবেন, তার আগে আচমকা তৎকালীন যুব কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত হন। আর অলোকবাবুর কাছ থেকে এসে বলেন যে তিনি এই মামলা নিয়ে অ্যাপিয়ার করবেন, তিনি সওয়াল করবেন। আর কোর্টে সওয়াল করতে গেলে প্রয়োজন কিছু নিয়ম এবং তার অন্যতম পোশাকের বিধি রয়েছে। তার জন্য পড়তে হয় একটি গাউন বা বাংলায় যেটাকে বলা হয় শ্যামলা। এই সেই গাউন যেটা দেখতে পাচ্ছেন রাখা রয়েছে। কোর্টে মামলা লড়তে গেলে এই গাউন পরতে হয় এবং এই মামলায় এই গাউনে লেখা রয়েছে AK দাস, অর্থাৎ অলোক কুমার দাস। সেই মামলার তিনি আইনজীবী, তিনি লড়ছিলেন। আচমকা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসে এই গাউনটি তার কাছ থেকে চেয়ে নেন এবং তারপর নিজেই সওয়াল করেন। এবং সেই সওয়াল কীরকম হয়েছিল এবং সেই দিনের অভিজ্ঞতা ঠিক কীরকম হয়েছিল শুনব আইনজীবী অলোক কুমার দাসের থেকে। এবং অবশ্যই এই গাউন এখনও সযত্নে তিনি রেখে দিয়েছেন, কোনোদিনও ব্যবহার করেননি। আসুন অলোকবাবুর থেকে আমরা সেই গল্পটা বা সেই দিনের ঘটনাটা শুনি। অলোকবাবু, সুপ্রিম কোর্টে প্রথমবার অ্যাপিয়ার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু আমরা আপনার কাছ থেকে সেই গল্পটা শুনতে চাইছি। 1996 সাল 9 জুলাই সকালবেলা আপনি প্রস্তুতি নিচ্ছেন, 21শে জুলাইয়ের একটি মামলার আপনি যাবেন, তারপর কি হবে? 21শে জুলাই 1993 সালে দুটি মামলা হয়েছিল। তার মধ্যে একটি মামলার ডেট ছিল আপনার ওই 9 জুলাই 1996। সেই দিন দেখলাম যে মামলাটার যখন যাচ্ছি আমি প্রস্তুতি নিয়ে মামলাটা করতে, তখন হঠাৎ আমাদের সেই প্রিয় দিদি কোর্টে হাজির এবং তিনি বললেন, অলোক, মামলার যা কিছু আছে তুমি আমাকে এই ধারা বা কোন কোন সেকশন আছে সেই সেকশন ওয়াইজ কতজন আসামি আছে স্টেপসগুলো তুমি নাও এবং তুমি আমাকে সমস্ত ডিটেলসটা বলে বুঝিয়ে দাও। এবং আমার কাছ থেকে উনি আমার এই গাউনটি চেয়ে নিলেন। এই গাউনটি চেয়ে নিয়ে উনি কোর্টে গিয়ে নিজে অ্যাপিয়ার করলেন। আমি খুব অবাক হয়ে গেছিলাম। একজন নেত্রী, যিনি আমাদের সকলের এত শ্রদ্ধেয় এবং এত কাছের নেত্রী, উনি যখন কোর্টে গিয়ে অ্যাপিয়ার করলেন তখন বোঝার উপায় নেই যে উনি নেত্রী। মনে হচ্ছে একজন সুদক্ষ আইনজীবী হিসেবে প্রত্যেকটা ধারার এলাবোরেটলি উনি ডেসক্রাইব করলেন কোর্টের কাছে। এটা খুব অভূতপূর্ব। এই যে ঘটনাটা, এই যে দিনটা, এই যে পরিস্থিতিটা, এটা কিন্তু স্মরণীয় হয়ে আছে আমার মনে এবং এটা মনে রাখার মতন। এবং তাতে আমার এত ভালো লেগেছে সেই পুরো ওই যে ঘটনাটা। তারপরে উনি এসে আমার চেয়ারে বসলেন। আমি ব্যাংশাল কোর্টের বার অ্যাসোসিয়েশন রুম নাম্বার 2-তে বসি। উনি বসে ওখানে মাটির ভাঁড়ে করে চাও খেলেন। তো এই টোটাল ব্যাপারটা দেখার পরে আমার মনের থেকে আমার একটা অন্যরকম উদ্বেগ হলো, সত্যি কথা। তা আমি এই গাউনটা নিজে কোনোদিনও ব্যবহার করিনি, আমি এটা রেখে দিয়েছি সযত্নে তুলে। এবং এটা যদি কখনো কোনো সময়ের জন্য সম্ভব হয়, মানে মুখ্যমন্ত্রীর যদি কোনো মিউজিয়াম হয়, তাহলে সেই মিউজিয়ামে আমি এটা রেখে যাওয়ার জন্য আমার আবেদন রইল বা আবেদন জানাবো। 1996 আর আমরা দাঁড়িয়ে রয়েছি 2026, 30টা বছর। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের নেত্রী, তখনও তৃণমূল কংগ্রেস আসেনি, কংগ্রেস নেত্রী। এবং তিনি তখন দলীয় কর্মীদের জন্য, তাদের বিরুদ্ধে যে মামলা হয়েছে সেই জন্য তিনি চলে গেলেন, মামলা লড়লেন। বলছিলেন যে আচমকা, আপনার কাছে তো খবর ছিল না তিনি আসবেন। আসার পর তিনি এসে বললেন মামলাটা লড়তে চাই। যখন এই শ্যামলাটা বা গ্রাউন্ডটা দিচ্ছেন, ওই মুহূর্তটা রিকল এখনো ভাসে চোখের সামনে। মানে আমি অনেক সময় দেখলাম আপনার চোখ চিকচিক করছে না বলতে গিয়ে। কিছু না, আমি আর কি বলবো, এগুলো তো মানে চোখে জল। প্রিয় এটা হচ্ছে আনন্দের, এটা আনন্দাশ্রু।
এই যে ব্যাপারটা আমি এটা ভাবতেও পারিনি কোনোদিনও, বা চিন্তাও করতে পারিনি যে দিদি এসে আমাদের ব্যাংশাল কোর্টে এই মামলা লড়বেন। কোন কোর্টে ছিল? ব্যাংশাল কোর্টে, 6 নম্বর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে, সেখানে উনি গিয়ে এই মামলাটা লড়েছিলেন। মানে এটা আমাদের কাছে, আমাদের যতজনই আমরা কোর্টে প্র্যাকটিস করি, বা এখনও আমাদের যে তৃণমূল কংগ্রেসের লিগ্যাল সেল রয়েছে, আমরা খুব মানে আমরা অবাক হয়ে গেছিলাম যে দিদি নিজে এসে এই মামলাটা নিজে লড়লেন, এবং লড়লেন যখন, তখন সেটা দেখার মতন যে পরিস্থিতি আমি বলছি। বললেন যে আপনাকে নাম ধরে, আপনার নামও জানতেন তাহলে? হ্যাঁ, তিনি এসে ডেকে কি বললেন যে ডেকে যে এই মামলাটা আমি আজকে মুভ করব, অলোক, আমি মামলাটা মুভ করব, প্লিট করব, তুমি কি আছে আমাকে ডিটেলসটা বুঝিয়ে বলে দাও। চাওয়া এটা গাউনটা আমি দিলাম, যে কেন পড়তে হয়, নিয়ম কি বলছে? নিয়ম কোর্টে মুভ করতে গেলে গাউনটা পড়তে হয়, সেই জন্য আমি দিদিকে গাউনটা দিলাম। আপনি বললেন যে গাউনটা পরুন। হ্যাঁ, গাউনটা চেয়ে নিলেন। হ্যাঁ, আর উনি তো জানেন সবকিছু, উনি একজন নিজের তো সুদক্ষ লয়ার, সবই জানেন। আমার কাছে চেয়ে নিলেন, আমিও দিলাম, এবং এটা উনি পড়লেন, পড়ে এলাবোরেটলি এবং সেকশন ওয়াইজ কোর্টকে সেটা প্লিট করলেন। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা সত্যি কথা মনে রাখার মতো, এবং এটা 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 স্মরণীয় হয়ে থাকবে আমার কাছে। এটাই আমার অনেক বেশি প্রাপ্য। এখন যখন সুপ্রিম কোর্টে আপনি অত কাজের ব্যস্ততায় দেখে উঠতে পারেননি ওনার সওয়াল, সুপ্রিম কোর্টে যখন তিনি অ্যাপিয়ার করলেন, সেই মুহূর্তটায় দাঁড়িয়ে ঠিক 30 বছর আগের দিনটা মনে পড়ছে, এবং আনন্দের চোখের জল এই কারণে, কারণ তখন একজন তরুণ নেত্রী, যুব নেত্রী তিনি এসেছিলেন, আর তাকে, হ্যাঁ, এবং কেউ কিন্তু আজকেও দাঁড়িয়ে তিনি সাধারণ মানুষের কথা বলতে চাইলেন, সাধারণ মানুষের কথা বলছে, এবং সাধারণ মানুষের জন্য সর্বোচ্চ কোর্টে, দেশের সর্বোচ্চ কোর্টে তিনি হাজির হয়ে গেছেন। এটা তো এটা 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 সত্যিই এটা ভাবা যায় না। সুতরাং এই জিনিস অন্যরকম। এই গ্রাউন্ড আপনি নিয়ে আসার পর, তারপর থেকে সেই 9 জুলাই 96 আর দাঁড়িয়ে রয়েছি 4 ফেব্রুয়ারি 2026, প্রায় 26 বছর, প্রায় 30 বছর হতে চলে। তারপর থেকে একদিনের জন্য ব্যবহার হয়নি। কি করলেন তারপর থেকে? যে গাউনটি আমাদের সবচেয়ে প্রিয় দিদি পরে সওয়াল করেছিলেন, সেই গাউনটি আমার মনে হলো না যে আমার পরাটা উচিত বলে। এটা এটা আমার কাছে অনেক মানে অনেক কিছু পরম পাওয়ার জিনিস। আমি সেই জন্য এটাকে আর নিজে ব্যবহার না করে আমি এটা রেখে দিয়েছি। আমি দেখলাম আপনি আলমারি থেকে বের করছেন, এবং যেখানে গুরুত্বপূর্ণ মূল্যবান সামগ্রী থাকে সেইখানে আপনি কিভাবে রাখেন? আমার আলমারির ভেতরে, যেখানে আমার নিজস্ব মানে কোট টোট বা অন্যান্য জামা কাপড় থাকে, সযত্নে থাকে, সেখানে থাকে, এবং রীতিমতো এটাকে মানে ধুয়ে আনিয়ে ওয়াশ করে আনিয়ে তার মধ্যে ন্যাপথলিন দিয়ে প্লাস্টিকে করে রেখে ওর মুখে তুলে রাখা হয়েছে। আপনার একটা সুপ্ত ইচ্ছে আছে, আপনি বলছিলেন, একটু আগেও বললেন, এটি কি তৎকালীন নেত্রী বর্তমানের মুখ্যমন্ত্রীর হাতে দিতে চান, নাকি এটাকে নিয়ে কিছু ভাবনা আছে? না, সেই সুযোগ পেলে আমি ওনার হাতে এটা দিতে চাই, এবং এটাকে দিয়ে একটাই কথা, যেটা দিদির কোনো যদি মিউজিয়াম হয়, সেই মিউজিয়ামে রেখে দিতে। এটা আমাদের কাছে অনেক বড় প্রাপ্য, অনেক বড় প্রাপ্য। সেদিন আইনজীবী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছিলেন, কি মনে হয়েছিল যেটা বললেন আরো একবার, যে কতটা দক্ষ তিনি? দক্ষ এবং সুদক্ষভাবে একজন আইনজীবী যেভাবে সওয়াল করেন, ঠিক সেই রকমভাবে উনি এই সওয়ালগুলো কোর্টের কাছে করেছিলেন, এবং প্রত্যেকটা সেকশন ওয়াইজ এলাবোরেটলি প্লিট করেছেন। এটা বোঝার আছে। এখান থেকেই বোঝা যায় যে দিদির, মানে যাকে বলবো, কি বলবো, ক্যারিশমা কত দূর। অলোক কুমার দাস, তার স্বপ্ন পূরণ। আচমকা মমতা বন্দ্যোপাধ্যায় আসলেন, কোর্টে কেস লড়বেন, এবং ওই কোর্টে কেস লড়তে গেলে প্রয়োজন একটা আইনের ভাষায় গ্রাউন্ড বা শ্যামলা। এই সেই গ্রাউন্ড যেটা প্রায় 30 বছর ধরে সযত্নে অলোকবাবু রেখে দিয়েছেন নিজের সবথেকে সুরক্ষিত জায়গায়, আলমারিতে। প্রত্যেক বছর একবার করে বের করেন, ওয়াশে পাঠান, এবং তারপর সযত্নে এটা রেখে দেন। একটাই স্বপ্ন দেখেন, কোনোদিনও মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এটা নিয়ে পৌঁছবেন এবং তার হাতে তুলে দেবেন। প্রয়োজনে যদি আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কোনো মিউজিয়াম হয়, তাতে যেন এই শ্যামলাটি জায়গা পায়, সেই স্বপ্নও তিনি দেখেন। সুপ্রিম কোর্টে যখন মমতা বন্দ্যোপাধ্যায় লড়ছেন, সেই মুহূর্তটা তিনি দেখতে পাননি, সেই আক্ষেপ হয়তো রয়েছে। তবে অলোকবাবুর আক্ষেপ মিটে গেছে এই গ্রাউন্ডটি যখন তিনি মাঝে মধ্যেই বের করেন, যত্ন করে রাখেন, আর দেখেন এটা পড়েই একদিন আইনজীবী মমতা বন্দ্যোপাধ্যায় কোর্টে সওয়াল করেছিলেন।
ক্যামেরা খোকন দাসের সাথে ইরন রায় বর্মন, নিউজ 18 বাংলা।